শুভ সকাল প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন। প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময়। সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানের আজকের এই আয়োজনে। আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, ইতিহাসের এই দিনে জানেন কি, অজানা তথ্য, আমাদের উদ্ভিদ, আমাদের পরিবেশ এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও। দর্শক, শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। নতুন এই বছরটি শেষ হতে আরও 289 দিন বাকি, অর্থাৎ গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুযায়ী আজ বছরের 76তম দিন। আজ মঙ্গলবার 17 মার্চ 2026 খ্রিস্টাব্দ, 3 চৈত্র বসন্তকাল, 1432 বঙ্গাব্দ, 27 রমাদান, 1447 হিজরি। আজকে সূর্যাস্ত সন্ধ্যা 6টা 10 এবং আগামীকালের সূর্যোদয় সকাল 6টা 4। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য জায়গায় আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া সারা দেশে আজকের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, দেখছিলেন আবহাওয়ার খবর। কালের গহ্বরে হারিয়ে যায় সময়, আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। আজকের দিনটি আগামীকাল হয়ে যায় অতীত। সে অর্থে প্রতিটি দিনই এক একটি ইতিহাস, আর ইতিহাসে আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। তাই তো শুরুতেই আমাদের আয়োজনে রয়েছে ইতিহাসের এই দিনের সেগমেন্টটি। 2001 সালের 17 মার্চ চীনের হেবেই প্রদেশের শিজিয়াজুয়াং শহরে ঘটে যাওয়া ধারাবাহিক বোমা বিস্ফোরণ দেশটির ইতিহাসের অন্যতম ভয়াবহ একটি ট্র্যাজেডি। এই নৃশংস হামলায় প্রধানত 5টি আবাসিক ভবন লক্ষ্যবস্তু করা হয়, যার কোনোটি ছিল শ্রমিকের হোস্টেল, আবার কোনোটি ছিল হোটেল। ভোর 4টা থেকে 5টার মধ্যে 8 ঘন্টার ব্যবধানে বিস্ফোরণগুলো ঘটে। হামলায় কটন মিলের শ্রমিকদের জন্য নির্ধারিত 4টি আবাসিক ভবন সম্পূর্ণ বিধ্বস্ত হয় এবং আরেকটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এই হামলায় সরকারি হিসাব অনুযায়ী 108 জন নিহত এবং 38 জন আহত হন। হঠাৎ ঘুমন্ত মানুষের ওপর এই অতর্কিত হামলা পুরো চীনকে স্তব্ধ করে দিয়েছিল। হামলার তীব্রতা এত বেশি ছিল যে অনেক বহুতল ভবন মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যায়। চীনা কর্তৃপক্ষের দ্রুত তদন্তে এই ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে জিন রোচাও নামক এক ব্যক্তিকে চিহ্নিত করা হয়। জিন রোচাও ছিলেন এই কটন মিলের একজন প্রাক্তন কর্মী। তদন্তে উঠে আসে যে ব্যক্তিগত প্রতিহিংসা এবং পারিবারিক কলহ থেকে তিনি এই ভয়াবহ নাশকতার পরিকল্পনা করেন। তিনি আগে থেকেই পুলিশের কাছে ওয়ারেন্টেড ছিলেন, কারণ এর কিছুদিন আগেই তিনি উইনান প্রদেশে তার প্রেমিকাকে হত্যার দায়ে অভিযুক্ত হয়েছিলেন। তার লক্ষ্য ছিল সেসব মানুষকে হত্যা করা যাদের উপর তার ক্ষোভ ছিল। এর মধ্যে তার আত্মীয় স্বজন এবং মিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্তর্ভুক্ত ছিলেন। জিন রোচাও বিস্ফোরক সংগ্রহ করে সেগুলোকে কৌশলে ওই ভবনগুলোর নিচে রেখেছিলেন। ঘটনার পর জিন রোচাও পালিয়ে গেলেও দ্রুত তাকে গুয়াংসি অঞ্চল থেকে গ্রেফতার করা হয়। বিচারে তাকে এবং তাকে বিস্ফোরক সরবরাহে সহায়তাকারীদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। 2001 সালের মাঝামাঝি সময়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
বিস্ফোরকের এই ঘটনাটি চীনের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার উপর একটি বড় প্রশ্ন চিহ্ন তৈরি করেছিল, বিশেষ করে চীনের কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যেও কিভাবে একজন ব্যক্তি এত বিপুল পরিমাণ বিস্ফোরক সংগ্রহ ও ব্যবহার করতে পারলেন তা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা হয়। এর পরপরই চীন সরকার বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নীতিতে ব্যাপক পরিবর্তন আনে। শিজিয়া জুয়াং বোমা হামলা আরও চীনের মানুষের কাছে এক গভীর ক্ষতের নাম আজও, যা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয় বরং একজন ব্যক্তির চরম আক্রোশ ও বিকৃত মানসিকতার ভয়াবহ উদাহরণ হয়ে আছে। প্রিয় দর্শক, দেখছিলেন ইতিহাসের এই দিনে সেগমেন্টটিতে 2001 সালে চীনে এক বিস্ফোরকের ঘটনা বলিয়ে আমাদের এবার আয়োজনে রয়েছে জানেন কি সেগমেন্টে। কতই না বিচিত্র এই পৃথিবী, প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব, আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে। জীবনযাপন, আচার আচরণও তাদের নানান ধরনের। আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু, আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য আমাদের এই জানেন কি সেগমেন্টটিতে। প্রকৃতিতে রঙের জাদুকর হিসেবে পরিচিত পাখিদের তালিকায় গোল্ডেন ফিজেন্ট বা সোনালি তিতির অন্যতম। অত্যন্ত নজরকাড়া এবং উজ্জ্বল বর্ণের এই পাখিটি মূলত পশ্চিম চীনের পাহাড়ি বনাঞ্চলের আদিনিবাসী হলেও বর্তমানে বিশ্বজুড়ে শোভাবর্ধনকারী পাখি হিসেবে এর ব্যাপক পরিচিতি রয়েছে। গোল্ডেন ফিজেন্টের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর গায়ের রঙের বৈচিত্র্য, যার কারণে একে অনেকে রেইনবো ফিজেন্ট বা রংধনু তিতির বলে থাকেন। পুরুষ পাখির মাথায় থাকে সোনালী রঙের একটি লম্বা জুটি বা শিখা, যা ঘাড়ের পেছন পর্যন্ত বিস্তৃত। এদের ঘাড়ের চারপাশে ঢাকা থাকে কমলা ও কালো রঙের ডোরাকাটা পালক দিয়ে, যা অনেকটা ক্যাপ বা আলখেল্লার মতো দেখায়। পিঠের উপরিভাগ উজ্জ্বল সবুজ এবং নিচের অংশ গাঢ় লাল রঙের। এদের লেজটি শরীরের তুলনায় বেশ লম্বা এবং তাতে বাদামি ও ধূসর রঙের কারুকাজ থাকে। তবে স্ত্রী পাখিগুলো পুরুষদের তুলনায় বেশ সাধারণ। এদের সারা শরীর মূলত হালকা বাদামি ও ছোপ ছোপ কালো রঙের হয়ে থাকে, যা তাদের ডিম পাড়া বা ছানা লালন পালনের সময় শত্রুর চোখ থেকে আড়াল হতে সাহায্য করে। সোনালী মথুরা সাধারণত ঘন বাঁশঝাড় এবং পাহাড়ি বনাঞ্চলে থাকতে পছন্দ করে। এরা বেশ লাজুক প্রকৃতির পাখি। দিনের বেলা এরা মাটিতে খাবার খুঁজে বেড়ায় এবং রাতে গাছের ডালে বিশ্রাম নেয়। যদিও এরা উঠতে পারে, তবুও বিপদে পড়লে এরা ওড়ার চেয়ে দৌড়ে পালাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এদের খাদ্যাভ্যাস বেশ বৈচিত্র্যময়। এরা মূলত শস্যদানা, বাঁশের কচি অঙ্কুর, বিভিন্ন ধরনের পোকামাকড় এবং বুনো ফল খেয়ে জীবন ধারণ করে। বসন্তকালে পুরুষ গোল্ডেন ফিজেন্টরা তাদের ঘাড়ের রঙিন পালকগুলো মেলে ধরে এবং বিচিত্র অঙ্গভঙ্গির মাধ্যমে স্ত্রী পাখিদের আকৃষ্ট করে। স্ত্রী পাখি সাধারণত একবারে 8 থেকে 12টি ডিম পাড়ে এবং প্রায় 23 দিন তা দেওয়ার পর ছানা বের হয়। চীন দেশে সোনালী তিতির পাখিকে আভিজাত্য এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।
এর উজ্জ্বল রঙের কারণে সারা বিশ্বের চিড়িয়াখানা এবং শৌখিন পাখি পালকদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয়। যদিও এই পাখিগুলো পাহাড়ি দুর্গম এলাকায় বাস করে, তবুও বন উজাড় এবং শিকারীদের কবলে পড়ে এদের সংখ্যা কিছু এলাকায় কমে আসছে। তবে সৌভাগ্যবশত IUCN রেড লিস্ট অনুযায়ী এটি এখনও লিস্ট কনসার্ন হিসেবে বিবেচিত। এই প্রাকৃতিক সৌন্দর্য টিকিয়ে রাখার জন্য এদের প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। দেখছিলেন জানেন কি সেগমেন্টটিতে সোনালী তিতির পাখির বৈশিষ্ট্য সম্পর্কে। 21শে সকালের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। তবে বিরতির পর রয়েছে আরও অনেক আয়োজন, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21শে টেলিভিশনের প্রভাতী আয়োজন 21শে সকালের আজকের আয়োজনে। আমাদের এবার আয়োজনে রয়েছে অজানা তথ্য সেগমেন্টে। জানার কোনো শেষ নেই, আর মানুষের জানার আগ্রহেরও কোনো সীমানা নেই। মাঝে মধ্যে আমাদের মনে হয় আমরা অনেক কিছুই আয়ত্ত করেছি, আবার পরক্ষণে অজানার বিশালতা দেখে মনে হয় আসলে আমরা কতটুকুই বা জানি। এই জানা আর অজানার দোলাচলেই লুকিয়ে আছে প্রকৃত জ্ঞান। আপনাদের জানার এই অদম্য কৌতূহলকে তৃপ্ত করতে আমাদের আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমাদের চারপাশের জানা ও অজানা সব চমকপ্রদ তথ্য নিয়ে সাজানো হয়েছে আজকের বিশেষ এই আয়োজন অজানা তথ্য সেগমেন্টে। ছাতা আমাদের দৈনন্দিন জীবনের এক অপরিহার্য অনুষঙ্গ, যার ইতিহাস প্রায় 4000 বছরের পুরনো। প্রাচীন মিশর, মেসোপটেমিয়া, চীন এবং গ্রিসের সভ্যতায় ছাতার অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। তবে মজার বিষয় হলো, আদিম যুগে ছাতা বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য নয়, বরং প্রখর রোদ থেকে সুরক্ষা পেতে অর্থাৎ প্যারাসল হিসেবে ব্যবহৃত হতো। ধারণা করা হয় প্রাচীন মিশরে তালপাতা বা পাপিরাস দিয়ে প্রথম ছাতা তৈরি করা হয়েছিল, যা ছিল মূলত রাজকীয় আভিজাত্যের প্রতীক। তবে বৃষ্টির হাত থেকে বাঁচতে জলরোধী ছাতার উদ্ভাবন করে চীনারা। তারা একাদশ শতাব্দীতে রেশমের কাপড়ে মোম বা বার্নিশের প্রলেপ দিয়ে ছাতাকে বৃষ্টির উপযোগী করে তোলে। মধ্যযুগে ইউরোপে ছাতা খুব একটা জনপ্রিয় ছিল না, কারণ এটি তখন কেবল নারীদের ফ্যাশন অনুষঙ্গ হিসেবে বিবেচিত হতো। 1750-এর দশকে ইংরেজ পর্যটক জোনাস হ্যানওয়ে জনসম্মুখে ছাতা ব্যবহার শুরু করলে পুরুষদের মধ্যেও এর গ্রহণযোগ্যতা বাড়তে থাকে। এরপর 19বিংশ শতাব্দীতে স্টিল রিব বা লোহার কাঠামোর উদ্ভাবন ছাতাকে বর্তমানের আধুনিক রূপ দান করে। স্যামুয়েল ফক্স 1852 সালে ওজনে হালকা কিন্তু মজবুত ইস্পাতের ফ্রেম প্রবর্তন করেন, যা ছাতার বিবর্তনে এক যুগান্তকারী পদক্ষেপ। মানব সভ্যতায় ছাতার অবদান কেবল রোদ বৃষ্টির সুরক্ষায় সীমাবদ্ধ নয়, বরং এটি সংস্কৃতি ও প্রযুক্তিরও অংশ হয়ে উঠেছে। এটি চর্মরোগ এবং অতিরিক্ত তাপ প্রবাহ থেকে মানুষকে সুরক্ষা দেয়। বিশেষ করে ক্রান্তীয় অঞ্চলের দেশগুলোতে ছাতা ছাড়া চলাফেরা করা প্রায় অসম্ভব।
ইতিহাস জুড়ে বিভিন্ন ধর্মীয় ও রাজকীয় অনুষ্ঠানে ছাতা ক্ষমতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ছাতার ফোল্ডিং বা ভাঁজ করার প্রযুক্তি বড় স্টেডিয়ামের ছাদের মতো আধুনিক সিভিল ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচারে অনুপ্রেরণা জুগিয়েছে। বর্তমানে আধুনিক প্রযুক্তিতে তৈরি ফাইবার গ্লাস বা অতিবেগুনি রশ্মি অর্থাৎ ইউভি প্রতিরোধী ছাতা আমাদের জীবনকে আরো সহজ করেছে। সাধারণ একটি হাতল ও কাপড়ের এই কাঠামোটি হাজার বছর ধরে মানুষের অভিযোজন ক্ষমতার এক অনন্য নিদর্শন হিসেবে টিকে আছে। প্রিয় দর্শক, দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টটিতে ছাতার সব অজানা তথ্য সম্পর্কে। 21শে সকালে এ পর্যায়ে আবার নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, কেননা বিরতির পর ফিরছি আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশের সেগমেন্ট এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে। তাই আমাদের 21শে সকালের এই আয়োজনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21শে টেলিভিশনের প্রভাতী আয়োজনে 21শে সকালের আজকের আয়োজনে। আমাদের এবার আয়োজনে রয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশের সেগমেন্টে। আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো উদ্ভিদ। আর মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে, তেমনই কিন্তু উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। আর প্রতিটি উদ্ভিদেরই আলাদা আলাদা কিছু গুণাগুণ আছে যা মানুষের জীবন ধারণের জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে সাজানো হয়ে থাকে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এই সেগমেন্টে। জিঙ্কগো বিলোবা বা মেইডেন হেয়ার ট্রি নামেও পরিচিত পৃথিবীর অন্যতম প্রাচীন এবং বিস্ময়কর বৃক্ষ এটি। একে জীবন্ত জীবাশ্ম বলা হয় কারণ প্রায় 27 কোটি বছর ধরে এই প্রজাতির গাছ পৃথিবীতে টিকে আছে এবং এর কোনো নিকটাত্মীয় প্রজাতি বর্তমানে জীবিত নেই। জিঙ্কগো গাছের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর পাতার অনন্য গঠন। এর পাতাগুলো দেখতে অনেকটা জাপানি হাত পাখার মতো এবং মাঝখানে একটি খাঁজ থাকে। বসন্ত ও গ্রীষ্মকালে পাতাগুলো উজ্জ্বল সবুজ থাকলেও শরতের শুরুতে তা মনোমুগ্ধকর সোনালী হলুদ বর্ণ ধারণ করে, যা যে কোনো ল্যান্ডস্কেপকে অপার্থিব সৌন্দর্য দান করে। জিঙ্কগো একটি দ্বিবীজপত্রী উদ্ভিদ এবং এটি ডাইওয়াসিয়াস অর্থাৎ পুরুষ ও স্ত্রী ফুল আলাদা আলাদা গাছে ফোটে। বসন্তকালে এদের ফুল ফোটে, তবে সেগুলো দেখতে সাধারণ ফুলের মতো নয়, বরং অনেকটা ঝুলে থাকা ক্ষুদ্রাকার ক্যাটকিনের মতো। বর্তমানে বিশ্বে এর মাত্র একটি প্রজাতি টিকে আছে, তবে মালিদের পছন্দের উপর ভিত্তি করে এর কিছু বৈচিত্র্য বা কালটিভার যেমন অটাম গোল্ড বা প্রিন্সটন সেন্ট্রি তৈরি করা হয়েছে। এই গাছের আদি নিবাস চীনে। বর্তমানে এটি বিশ্বের প্রায় সব মহাদেশে শোভাবর্ধনকারী বৃক্ষ হিসেবে লাগানো হয়। জিঙ্কগো বিলোবা চীনের জাতীয় বৃক্ষ হিসেবে স্বীকৃত, বিশেষ করে পূর্ব এশিয়ার দেশগুলোতে।
বড় যে কয়েকটি গাছ বেঁচে ছিল তার মধ্যে জিঙ্কগো অন্যতম। জিঙ্কগো কেবল একটি গাছই নয়, এটি প্রকৃতির টিকে থাকার সংগ্রামের এক জীবন্ত ইতিহাস। এর নান্দনিক রূপ এবং ঔষধি গুণাবলী একে মানব সভ্যতার এক পরম বন্ধুতে পরিণত করেছে। দর্শক দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটিতে জিঙ্কো উদ্ভিদের বৈশিষ্ট্য সম্পর্কে। 21শে সকাল অনুষ্ঠানটি আপনাদের কাছে আসলে কেমন লাগলো? আপনারা কিন্তু চাইলে আপনাদের যে কোনো পরামর্শ, মতামত এবং ভালো লাগা কিংবা মন্দ লাগা আমাদের জানাতে পারেন খুব সহজেই এই ঠিকানায়। প্রযোজক 21শে সকাল, 21শে টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 880255014316 থেকে 25। ইমেইল সকাল@21শে-tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন www.youtube.com/@etv এই ইউটিউব চ্যানেলে। আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায়। দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, আর প্রতি রবি থেকে বৃহস্পতিবার নতুন নতুন বিষয়গুলো নিয়ে হাজির হচ্ছি আপনাদের এই কাছে। আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চোখ রাখুন 21শে টেলিভিশনের পর্দায়। আবার আপনাদের সবাইকে জানাই শুভ সকাল।